আসসালামু আলাইকুম। এতদিন যা বলে আসছিলাম, যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম, তার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী। তবে বিড়ালটা সম্ভবত একটু আগেভাগেই থলে থেকে বের করে ফেলল। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, তারপর নির্বাচন। চমৎকার কথা, খুবই চমৎকার কথা। এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে দেশে ক্রমাগতভাবে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখতে চান, তিনি বারবার যুদ্ধাবস্থা কথা বলেন। শুধু তিনি নন, তার সরকারের আরো অনেক উপদেষ্টা, অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থা কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন। এবং যুদ্ধাবস্থা তৈরির যথেষ্ট সুযোগ আছে, সেটা যে একেবারে হবে না তা নয়। তবে এই যে মব ভায়োলেন্স, চারিদিকে আরো বিভিন্ন বিষয়ে অস্থিরতা তৈরি করে রাখা, এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে। আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায়। ধরো কাটো, মব ভায়োলেন্স, বুলডোজার সংস্কৃতি, এই যে বিষয়গুলো, এর সাথে অনেক বিষয় রয়েছে। এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা, কিংবা আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার একটা চেষ্টা, সব কিছুর সাথে নির্বাচনটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে, এমন মন্তব্য অনেকেরই। এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে, এটি তার অন্যতম একটি অংশ, যাতে চরম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষ কেউ উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক। যেভাবে মব সন্ত্রাস চলছে, যেভাবে খুনোখুনি, রাহাজানি, যেভাবে অন্যান্য বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে, আতঙ্কের মধ্যে রয়েছে, তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো সহকারে উঠবে, তখন মানুষ বলবে আসলেই তো এর মধ্যে নির্বাচন কেন দিতে হবে, নির্বাচন এই মুহূর্তে তো সম্ভব না, মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না। তবে এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হবে, তারা সেটি যারাই করুক না কেন। এবং সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো। শুক্রবার নীলফামারীতে তিনি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে বিষয়টি বলেছেন আরো, তা হচ্ছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায়, তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে। জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে। কখনো বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয়, দিলে ভালো হয়, কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয়, কখনো বলছে না ফেব্রুয়ারিতে কেন নির্বাচন, কখনো বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয়, কখনো বলছে আমূল সমস্যা করতে হবে। এবং এটিও তো বাস্তবতা। সরকারের ভর কেন্দ্রগুলোর মধ্যে একটা ভর কেন্দ্র জামাত, এবং তারাই অনেক বেশি শক্তিশালী। বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে, কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে, তা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে। যদি সত্যি সত্যিই কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের বিষয় থেকে থাকে, যা নানানভাবে শোনা যাচ্ছে, আমরা সেগুলোতে বিশ্বাস করতে চাই না। যদি হয়ে থাকে, বিএনপি রাজনীতি শেষ, বাংলাদেশের ভবিষ্যৎও অনিশ্চিত অন্ধকারের পথে নিশ্চয়ই। যদি গিভ অ্যান্ড টেকের কোনো খেলা না থেকে থাকে, যদি সত্যি সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনূস যে আশ্বাস দিয়েছেন না ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাতে যদি তারেক রহমান রাজি হয়ে থাকেন, সেটিও ট্রাপে পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে, আরো অনেক আগে মন্তব্য করেছে। যেই হোক না কেন, বিএনপি এখনো বুঝতে পারছে না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে। যে ডিজাইন নিয়ে সরকার এগোচ্ছে এবং
জামায়াত ইসলামী যা বলছে, এনসিপি যা বলছে, তার বাইরে এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন। যাওয়ার কোনো ওয়ে নেই, কোনো উপায় নেই। বিএনপি যদি মনে করে থাকে যে তাদেরকে মূল্যায়ন করছে, এটি অনেকেই বলছেন চরম ভুল করা হবে। যখন অনেকেই মনে করছেন এই বিষয়গুলো, যখন যেই মানুষটার মিনিমাম রাজনৈতিক জ্ঞান রয়েছে তারাও বুঝতে পারছে যে সহজে নির্বাচন দেবে না এই সরকার, সহজে ক্ষমতা থেকে যাবে না, বিএনপি তাহলে কেন বুঝতে পারছে না? হ্যাঁ, অনেকে বলে যে বিএনপি কৌশল অবলম্বন করছে, বিএনপি যে কোনোভাবে হোক নির্বাচনটি আদায় করে নিতে চায়। যে কোনোভাবে নির্বাচনটা আদায়ের বিষয়টি তো চাপ প্রয়োগ করা ছাড়া সম্ভব নয়। এমনি দেবে না, কোন অবস্থাতেই না। এবং এ কথাও আমরা বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে ফেব্রুয়ারি কেন, এপ্রিল কেন, 2026-এর মধ্যে নির্বাচন হবে না। একটা পর্যায়ে দিতেই হবে, তবে তার আগে আরো অনেক কিছু হয়ে যাবে। বারবার বলছি, আবারও বলছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য অথবা আমাদের বোধগম্যতার বাইরে যে বিএনপি বিষয়টি বুঝতে পারছে না। কৌশল তো অবলম্বন করেছে, একটা বছর প্রায় হয়ে গেল, কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে পারছে না। বরং ইশরাক হোসেনকে নিয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য, সেটি নিয়েও বিতর্ক রয়েছে। তবে হয়েছে তো, একটা আন্দোলন গড়ে উঠেছিল। লন্ডন বৈঠকের পরে সেই আন্দোলনেও ভাটা পড়ল, বিএনপি পিছু হটল। বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না। প্রথম অনেকেই নিশ্চিত ছিলাম যে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু সেই বিষয়টি এখন অনেকের কাছেই দুরাশা মনে হচ্ছে। আলটিমেটলি দেশের কি হবে, সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে, সেটি এখন অনেক বড় বিষয়। জামাতের আমিরের মুখ থেকে যেই কথাটি বেরিয়েছে, এটির জন্যই সম্ভবত আমরা অপেক্ষায় ছিলাম। এখন জামাতের আমির বলেছেন, এনসিপি তো বলতেই আছে যে অবস্থা নির্বাচন নয়, কোনো অবস্থাতেই নয়, তাদের নানান ধরনের শর্ত আছে, এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে। বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি হলো মব, আর একটি সংস্কার। 2024 সালের 5 আগস্টের রাজনীতির পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যেভাবে মব তৈরি হয়েছে, প্রতীকী স্থাপনা থেকে শুরু করে ব্যক্তিগত বাসভবন পর্যন্ত হামলার শিকার হয়েছে, তা নতুন করে ভাবতে বাধ্য করছে এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসলে কার হাতে, সরকারের নাকি রাস্তায় জড়ো হওয়া কয়েকশো মানুষ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদার উপর সাম্প্রতিক যে হামলা, তাকে ডিম মেরে গলায় জুতোর মালা পরানো এবং মারধরের ঘটনা বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধানের জন্য একটি ভয়ানক অশনি সংকেত। এই ঘটনা ঘটেছে পুলিশ উপস্থিতিতে রাজধানীর একটি অভিজাত এলাকায় একটি সাংবিধানিক পদে থাকা সাবেক একজন বীর মুক্তিযোদ্ধাকে লক্ষ্য করে। একথা ঠিক যে মিস্টার নুরুল হুদার প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে, অসন্তোষ রয়েছে, এবং তিনি কোনো ন্যায় কাজ করেননি। কিন্তু তারপরও একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে মোকাবেলা করা সমীচীন নয়। সংবিধানের 35(5) অনুচ্ছেদ, যেখানে স্পষ্টভাবে নিষ্ঠুর বা অপমানজনক আচরণের নিষেধাজ্ঞা দেয়, তা যেন এই সরকারের সময় অলংকারে পরিণত হয়েছে। এই ধরনের জন আক্রমণ কি নতুন? না, তা নয়। আগের সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসায় মব শাস্তির ঘটনা ঘটেছে, কিন্তু তা ছিল বিচ্ছিন্ন, সমালোচিত এবং নিন্দিত। আজকের বাংলাদেশের বাস্তবতা হলো একের পর এক মব তৈরি হচ্ছে। কখনো কোনো কলেজ শিক্ষকের বদলি, কখনো নারীদের ফুটবল বন্ধ, কখনো প্রতীকী ভাস্কর্য অপসারণ, কখনো আবার আদালতের মধ্যে আসামির উপর হামলা। আর এসবের পেছনে জাস্টিফিকেশন তৈরি করছেন সরকারেরই কেউ কেউ, কখনো প্রেস সচিব, কখনো রাজনৈতিক মুখপাত্র, আবার কখনো জ্যেষ্ঠ উপদেষ্টারা। একে বলা হচ্ছে জনরোষ বা প্রেসার গ্রুপ, যেন মব শব্দটি উচ্চারণ করলেই রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। এভাবে শব্দ পাল্টে দিয়ে কি বাস্তবতা পাল্টানো যায়? প্রশ্নটা কিন্তু এখানেই।
যে সরকার সেনাবাহিনীকে মাঠে রেখেছে, যে সরকার নিজেই বলছে আইন শৃঙ্খলার প্রশ্নে জিরো টলারেন্স, সেই সরকারের শাসনামলে যদি দিনের পর দিন একের পর এক মব তৈরি হয়, কেউ গর্ব করে বলেন আমরাই তো চাপ দিয়ে কাজ আদায় করছি, তাহলে আইন, আদালত, রাষ্ট্রীয় প্রক্রিয়া সবই তো অর্থহীন হয়ে পড়ে নাকি? সাবেক সিসির উপর হামলার ঘটনা যদি ভিডিওতে না আসতো, মিডিয়ায় না আসতো, তাহলে কি একজনও গ্রেপ্তার হতো? যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনিও জামিনে বেরিয়ে যাবেন এবং এ বিষয়টি নতুন ইস্যুর ভিড়ে হারিয়ে যাবে। এটাই বাংলাদেশের বাস্তবতা। আরেকটা বড় প্রশ্ন, সরকার কি আসলেই মব ঠেকাতে চায়, নাকি তারাও মবকে ভয় পায়, অথবা মবকে উস্কানি দেয়, অথবা মবের সাহায্যে কিছু সমস্যা শর্টকাটে সমাধান করে ফেলতে চায়? বিশেষজ্ঞদের মতে অনেক মব ঘটনাতেই সরকার চাইলেই প্রতিরোধ করতে পারত। সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রতীকী ভাস্কর্য ধ্বংস, শিক্ষকের বদলি, নারী খেলাধুলার উপর নিষেধাজ্ঞা, এসব রোধ করা কঠিন কিছু ছিল না। তাহলে কেন কিছুই করা হলো না? এই প্রশ্নটা, যে প্রশ্নটা আমি তুললাম, এই প্রশ্নটা শুধু প্রশাসনিক অক্ষমতা নয়, রাজনৈতিক সদিচ্ছারও একটা বড় ঘাটতি। মবকে জনরোষ হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার মানে দাঁড়ায় আপনি বিচার ব্যবস্থার বাইরে একটা সন্ত্রাসী সংস্কৃতি তৈরি করছেন। আজ তা সাবেক সিইসি, কাল কোনো সাংবাদিক, তারপর দিন হয়তো কোন শিক্ষক বা বিচারপতিও এর শিকার হবেন। এমন সংস্কৃতি চালু থাকলে নির্বাচনের দিনও যে কোনো দল বা গ্রুপ নিজেদের মতো করে চাপ তৈরি করতে পারে। তখন নির্বাচন কমিশন, পুলিশ বা সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি সামাল দেবে? এই অবস্থায় অনেকেই বলছেন ডক্টর ইউনূস নিজেই হয়তো মব পরিস্থিতিকে ব্যবহার করছেন। পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল দেখিয়ে নির্বাচন বিলম্বিত করবার উপায় হিসেবে মবকে কাজে লাগানো হচ্ছে। সময় মতো নির্বাচন না হলে বলা যাবে পরিস্থিতি অনুকূল নয়। আবার শান্তিতে নোবেলজয়ী এক আন্তর্জাতিক ব্যক্তিত্বের আমলে যদি মব রাজত্ব চলে, তাহলে সেটা কেবল তার ভাবমূর্তি নয়, গোটা বাংলাদেশের জন্যই অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক। মোবাইল ফুটেজ, সংবাদ শিরোনাম, আলোচনার ঝড়, এসবের ভেতর দিয়ে যে বাস্তবতা স্পষ্ট হয় তা হলো মব এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সরকারের কর্মকর্তারা মবকে সমর্থন জানাচ্ছেন, আবার কখনো হুঁশিয়ারি দিচ্ছেন। এই দ্বিচারিতা থেকে বের হতে না পারলে মব একদিন সরকারেরই পতনের কারণ হয়ে দাঁড়াবে। যারা চাপ সৃষ্টি করে দাবি আদায়ের সাফল্য উদযাপন করছেন, কাল তারাই এই অরাজকতার শিকার হবেন। শেষ প্রশ্নটা থেকেই যায়, আমরা কি মবের শাসন চাই, নাকি একটি ন্যায় বিচার ভিত্তিক গণতন্ত্র? রাষ্ট্র কি থাকবে জনগণের পাশে, নাকি মবের পাশে? ডক্টর ইউনূস কি শুধু বিবৃতি দেবেন, নাকি দায়িত্ব নেবেন? যদি এই প্রশ্নগুলোর জবাব না পাওয়া যায়, তবে 2026 সালের নির্বাচন নয়, বাংলাদেশের গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়বে। যদিও অনেকেই মনে করেন নির্বাচন আসলে আরো আগে, 2025 ডিসেম্বরে বা তারও অনেক আগেই হওয়া উচিত। কারণ না হলে বাংলাদেশের গণতন্ত্র যেমন বিপন্ন হবে, শান্তিতে নোবেলজয়ী শাসনকাল মবের আমল হিসেবেই ইতিহাসে ঠাঁই পাবে।